ভোরের গ্রামের দৃশ্য। সানভি পানি আনতে বের হয়। গ্রামের উপর হালকা রোদ ছড়িয়েছিল, বাতাসে ছিল শীতলতা। সানভি হাতে কলস আর লোটা নিয়ে বের হতে যাচ্ছিল। মা দরজায় তাকে থামিয়ে বলল, আরে শোন, ধীরে যাস। কালো তো তোর পা পিছলে গিয়েছিল, মনে আছে? তার উপর ঠান্ডাও বেশ, সাবধানে যাস। আর শোন, তাড়াতাড়ি ফিরে আসিস, আমি একা একা ঘরে বসে ভয় পাই। আরে মা, আমি কি পাহাড়ে উঠতে যাচ্ছি নাকি? নদীই তো, রোজই যাই। আপনি তো এমন কথা বলছেন যেন আমি জঙ্গলে বাঘের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাঘ না হলেও আজকাল জানোয়ারও অদ্ভুত হয়ে যায়, আর তুই তো আমার প্রাণ, তাই বলছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে আসব, আপনি চিন্তা করবেন না। এই বলে সানভি রওনা হল। পথে যেতে যেতে নিজে নিজেই কথা বলছিল। আজ বেশি পানি ভরতে হবে, মাকে ধোপার কাপড়ও ধুতে হবে। বাবা তাড়াতাড়ি মাখন যাইবেন। চল তাড়াতাড়ি কাজ ছেড়ে ফেলি। সানভি নদীর ধারে বসে পানি ভরতে লাগল। চারপাশে নিস্তব্ধতা, শুধু পানির হালকা শব্দ। হঠাৎ একটি গভীর, অদ্ভুত কিন্তু কোমল আওয়াজ ভেসে এলো। আমি তোকে রোজ দেখি, তুই কি আমাকে দেখতে চাস না? সানভি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকভুক করতে লাগল। কে কে কথা বলছে? কে আছে এখানে? সামনে এসো। আমি না তোর পিছনে না তোর উপরে, কিন্তু আমি তোকে রোজ দেখি। দয়া করে এমন মজা করবেন না, আমি এখানে একা। সামনে আসুন, না হলে চুপ থাকুন, আমি বাড়ি চলে যাচ্ছি। এই বলে সে দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগল। পথে নিজে নিজেই বিড়বিড় করছিল, হে ভগবান, এটা কি ছিল? কার আওয়াজ? সেখানে তো গ্রামের কোনো লোকও ছিল না। আওয়াজটা এত কাছের ছিল, অথচ কাউকে দেখা গেল না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? না না। যেই সে বাড়িতে ঢুকল, মা তাকে দেখেই জিজ্ঞেস করল, আরে, তুই এমন অবস্থায় কেন এলি? মুখটা এত ফ্যাকাশে কেন? কোথাও পড়ে গেলি নাকি? না মা, পড়িনি, কিন্তু নদীর ধারে একটা আওয়াজ এসেছিল। কি বলছিস? কার আওয়াজ? ঠিক করে বল, কেমন আওয়াজ? কোনো মানুষকে দেখা যায়নি মা, কিন্তু আওয়াজটা একদম পরিষ্কার ছিল। বলছিল, আমি তোকে রোজ দেখি, তুই কি আমাকে দেখতে চাস না? মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো তুই ভুল শুনেছিস মা। নদীর ধারে গাছের পাতার মর্মর শব্দ অনেক সময় আওয়াজের মতোই লাগে। না মা, এটা গাছের শব্দ ছিল না, মানুষের মতোই, কিন্তু আবার মানুষও না। তার কণ্ঠে অদ্ভুত এক গভীরতা ছিল। ঠিক আছে, শোন, যদি কালও সেই আওয়াজ আসে, ভয় পাস না। সোজা বলে দিস, হ্যাঁ সামনে আসো, আমিও তোকে দেখতে চাই। তাহলেই সত্যটা জানা যাবে। ঠিক আছে মা, কিন্তু আজ সত্যিই আমি খুব ভয় পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কে ছিল ওটা? পরদিন সানভি আবার নদীর দিকে যায়। এবার সারাটা পথ তার বুক ধড়ফড় করতে থাকে। যেই সে পানি ভরতে বসে, সঙ্গে সঙ্গে সেই একই আওয়াজের গুঞ্জন শোনা যায়। আমি তোকে রোজ দেখি, তুই কি আমাকে দেখতে চাস না? আমি তোর অপেক্ষায় ছিলাম, তুই এত দেরিতে এলি কেন? সানভিলের মেরুদণ্ড দিয়ে শিহরণ বয়ে যায়। ভয়ে ভয়ে সে মায়ের বলা কথা মনে করে। যদি তুমি সত্যিই থাকো, তাহলে সামনে আসো। এখন আমার আর ভয় লাগছে না। আমিও দেখতে চাই তুমি কে। কয়েক মুহূর্তের জন্য চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। তারপর ঝোপঝাড়ে প্রচণ্ড শব্দ, আর সামনে বেরিয়ে আসে এক বিশাল মোটা চকচকে নীল চোখওয়ালা সাপ। সানভি তাকে দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। এদিকে বাড়িতে মা অস্থির হয়ে ওঠে। হে ভগবান, আমার মেয়ে এখনো ফিরল না কেন? আজ তো খুব দেরি হয়ে গেল। কাল যে আওয়াজের কথা বলেছিল, আবার কি তাই হলো? আমাকে নিজেই দেখতে যেতে হবে। সে দৌড়ে নদীর কাছে পৌঁছায়, দেখে সানভি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই মোটা সাপটা মাকে দেখেই গর্তের মধ্যে ঢুকে যায়। সানভি, ওরে আমার মেয়ে, চোখ খোল,
তোর কি হয়েছে? এখানে কে ছিল? তুই এমন করে অজ্ঞান হয়ে গেলি কেন মা? ওঠ। কিছুক্ষণ পর শানভীরের জ্ঞান ফিরে। মা তাকে কোলে তুলে নেয়। বল মা, কি হয়েছে? কি এমন করলো? তুই এমন করে পড়ে গেলি কিভাবে? ওই একই আওয়াজওয়ালাই কি ছিল? মা, আমার কিছুই মনে নেই, শুধু চোখের সামনে হঠাৎ অন্ধকার নেমে এসেছিল। আজ থেকে তুই একা এখানে পানি নিতে আসবি না, আমি তোর সঙ্গে আসব, বুঝলি? দুজন মা মেয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু শানভীর কিছুই মনে থাকে না তার সঙ্গে ঠিক কী ঘটেছিল। তবে তার মনের ভেতরে অন্যরকম একটা ভাবনা চলছিল। সে আর ভয় পাচ্ছিল না, সে সেই আওয়াজটাকেই মনে মনে স্মরণ করছিল। 4 দিন সে নদীতে যায়নি, জানালার ধারে বসে নিজে নিজেই কথা বলতো। তুমি কে? তোমার কণ্ঠ এত গভীর, এত অদ্ভুত কেন? কেন মনে হয় তুমি একা নাও? তুমি আমার সম্পর্কে সব জানো, আর আমি তোমার সেই আওয়াজটা মনে করছি। আমি কি পাগল হয়ে যাচ্ছি যে এক অচেনা মানুষ, যাকে দেখাই যায় না, তার কণ্ঠের প্রতি এমন ভালোবাসা কিভাবে হয়? সেই সাপটা নদীর ধারে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত। রোজই তাকে মনে পড়ত। তাকে দেখতে না পারার কষ্টে সাপটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। আজও সে এলো না। সে কি ভালো আছে? আমার জন্যই কি সে ভয় পেয়ে গেছে? না, সে তো ভয় পায়নি। তার চোখে ভয়ের বদলে অন্য কিছু ছিল, কোমলতা। মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কি করব? তার এক ঝলকই তো আমার দিনের আলো ছিল। যদি সে আর কখনো না আসে, আমি কি করব? একমাত্র সেই তো আছে যে আমার কণ্ঠ শুনতে পারে। কয়েকদিন পরে শানভী আবার নদীতে যাওয়ার কথা ভাবে এবং মাকে বলে, মা, আজ আমি পানি নিয়ে আসি। আপনি তো খুব ক্লান্ত হয়ে পড়েন, আপনি অন্য কাজটা করুন। না মা, তুই থাক, আমি নিয়ে আসবো, তুই বিশ্রাম নে। না মা, আমি নিয়ে আসব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে মা, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। নদীর ধারে পৌঁছতেই সেই কণ্ঠ শোনা যায়। তুই এসে গেছিস? 4 দিন ধরে আসিসনি কেন শানভি? আমি অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল, তাই আসতে পারিনি। তুই অসুস্থ ছিলি আর আমি এখানে প্রতিদিন অপেক্ষা করেছি। তুই জানিস না তোর জন্য অপেক্ষা করা কতটা কষ্টের ছিল? এখন তো আমি এসে গেছি, আজ কি তুমি আমার সামনে আসবে? আমি কি এখন আর তোমাকে ভয় পাই না? এখন আমার তোর কণ্ঠ ভালো লাগে, তুমি আমার সামনে আসতে পারো। আবার সেই ঝোপঝাড়ের শব্দ, আর সামনে আসে সেই মোটা চকচকে চোখওয়ালা সাপ। শানভী এক পা পিছিয়ে যায়, কিন্তু এবার আর দৌড়ায় না। তাহলে তুমি সেই আওয়াজ? এতদিন ধরে আমার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, আর আমি তোকে খুব খুব ভালোবাসি। শানভী চুপ করে থাকে, তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে থাকে। নদীর ধারে হালকা বাতাস বইছিল। সাপটাকে সামনে দেখে সে হতবাক হয়ে গিয়েছিল, তবে এবার তার চোখে ভয়ের চেয়ে প্রশ্নই বেশি ছিল। তাহলে তুমিই ছিলে যে এতদিন ধরে আমার সঙ্গে কথা বলছিলে? তুমি সেই আওয়াজ যে আমার চারপাশে ভেসে বেড়াতো? তুমিই বলেছিলে যে আমাকে রোজ দেখো, কিন্তু তুমি তো একটা সাপ। কে কখন দেখেছে সাপ মানুষের সঙ্গে কথা বলে? আর কেই বা জানতো জানোয়ারদের মধ্যেও তোমার মতো কেউ থাকতে পারে যে মানুষের মতো কথা বলতে পারে? তুমি আমার কাছ থেকে কি চাও? কেন আমাকে এত দেখে থাকো? কেন আমার জন্যে অপেক্ষা করো? হ্যাঁ, আমি তোকে প্রথম দেখেছিলাম সেদিন, যেদিন তুই আধখানা রোদ আর আধখানা ছায়ার মধ্যে বসে পায়েলের ফিতা ঠিক করছিলি। হয়তো তোর সেটা মনে নেই, কিন্তু আমি তখনও এখানেই ছিলাম। সেদিন থেকেই তুই আমার কাছে অন্যরকম লেগেছিলি। তোর পায়ের শব্দ, তোর কবজির চুড়ির ঝনঝন, তোর হাসি, তোর নিঃশ্বাস, সব কিছুই আমার দুনিয়া হয়ে গিয়েছিল। শানভীর হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে থাকে। সে তার কলসটা মাটিতে রেখে ধীরে করে বসে পড়ে। কিন্তু তুমি তো একটা সাপ,
তোমার কিভাবে এমন অনুভূতি হয়? জানোয়াররা মানুষের সঙ্গে এভাবে ভালোবাসতে পারে কিভাবে? আর যদি তোমার এতটাই অনুভূতি থাকে তাহলে আগে সামনে এলে না কেন? কারণ আমি জানতাম তুমি ভয় পেয়ে যাবে, আর আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। আমি শুধু তোমার কণ্ঠ শুনতে চেয়েছিলাম, তোমার হাসি দেখতে চেয়েছিলাম, তোমার আশার পায়ের ধুকফুক শুনতে চেয়েছিলাম। আর হ্যাঁ, তুমি তো জিজ্ঞেস করেছিলে আমি কি চাই। তাহলে শোন, আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তোমাকে জানতে চেয়েছিলাম, তোমাকে বুঝতে চেয়েছিলাম। আর যদি তুমিও চাও তাহলে তোমাকে আমার জীবনের অংশ করে নিতে চেয়েছিলাম। শুরুতে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার কণ্ঠে আর ভয় পাই না। এটা অদ্ভুত, কিন্তু তোমার কণ্ঠে একটা টান আছে, একটা আপন ভাব আছে, যা কোনো মানুষের কণ্ঠেও আমি পাইনি। কিন্তু একটা কথা বলো, এতদিন তুমি চুপ করেছিলে কেন? শুধু কণ্ঠস্বর দিয়ে কথা বললে কেন? কেন আমাকে ছায়ার আড়াল থেকে দেখলে? তুমি কি এভাবেই এতদিন ধরে আমাকে দেখেই যাচ্ছিলে? হ্যাঁ, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে, যখন তুই পানি ভরতিস, কিন্তু তুই আমাকে দেখতে পেতিস না। কতবার ভেবেছি সামনে আসব, কতবার, কিন্তু আবার ভয় পেতাম যদি তুই আমাকে দেখে পালিয়ে যাস, যদি আমাকে ঘৃণা করতে শুরু করিস। আর যেদিন তুই অজ্ঞান হয়ে পড়েছিলে, তখন কি ভেবেছিলে? সেই মুহূর্তে আমার হৃদয় থেমে গিয়েছিল। মনে হয়েছিল আমার জন্যেই তোর কিছু হয়ে গেল। তোকে মরতে দেখার চেয়ে আমি নিজেই মরতে রাজি ছিলাম। আমি তো শুধু সামনে এসেছিলাম কারণ তুই নিজেই বলেছিলি সামনে আসো, কিন্তু আমি জানতাম না যে সত্যিই তুই ভয়ে অজ্ঞান হয়ে পড়বি। তোমার এত চিন্তা কেন আমার জন্য? আমিও অবাক হচ্ছি যে একটা সাপ এরকম কথা বলছে, এরকম অনুভব করছে। কারণ তুই প্রথম মানুষ যে আমাকে ঘৃণা করিসনি, আমার কণ্ঠ শুনে পালিয়ে যাসনি। তুই ডরেও আমার কাছে প্রশ্ন করেছিলি। তোর কথাগুলো, তোর নিঃশ্বাস, সব কিছুই আমাকে থামিয়ে দিত। আর হয়তো তোকে লুকোতে লুকোতে একসময় আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম, আর তোকে ভালোবেসে ফেলেছিলাম। শানভীর চোখ ভিজে ওঠে। এই প্রথম সে সাপটার সামনে ভয় বা অস্থিরতা ছাড়াই বসে আছে। সত্যি বলতে কি, আমার তোমার কণ্ঠ ভালো লাগে। তোমার কথা বলার ধরন, তোমার ধৈর্য, সবকিছুই আমাকে এক অদ্ভুত শান্তি দেয়। আর হ্যাঁ, এখন আমি তোমাকে আর ভয় পাই না, বরং মনে হয় তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। তাহলে কি তুই আমাকে ঘৃণা করিস না? ঘৃণা? না, বরং আমি তোমার কণ্ঠের জন্য অপেক্ষা করতাম। 4 দিন নদীতে না এলে প্রতিটা রাত আমি ভেবেছি, এই কণ্ঠটা কার? কেন এটা আমার হৃদয়ের গভীরে নেমে যায়? এটা কি সত্যি, না আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি? তুই পাগল নস, তুই শুধু সত্যের কাছাকাছি যাচ্ছিস। কিন্তু একদিন আমি তোকে আমার আসল রূপ দেখাবো। তখন হয়তো আমাকে তোর আরও ভালো লাগবো। আসল রূপ? তাহলে কি এই রূপটাই আসল নয়? না, এটা আমার আসল রূপ নয়। খুব শিগগিরই আমি তোকে সব সত্যি বলবো। কিন্তু আপাতত শুধু এইটুকু জান, আমি দেখতে মানুষ না হলেও আমার হৃদয় তোর জন্য মানুষের চেয়েও বেশি ধুকপুক করে। শানভী গভীর শ্বাস নেয়। তার হৃদয় ধীরে ধীরে এই রহস্যময় প্রাণীর সঙ্গে জড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সাপটা বলে, শানভী, তুই কি আমাকে তোর বাড়িতে নিয়ে যেতে পারবি? বাড়ি মানে আমার বাড়ি? মা বাবার সামনে? হ্যাঁ, একদিন তুই বুঝতে পারবি কেন। কিন্তু আমি তোর উপর ভরসা করি। তোরও কি আমার উপর ততটাই ভরসা আছে? হ্যাঁ, আমার তোমার ওপর ভরসা আছে। আমার বিশ্বাস তুমি আমার কোনো ক্ষতি চাও না। ওদের দুজনের গল্প এবার এক নতুন দিকে মোড় নিচ্ছিল, যেখানে ভালোবাসার সঙ্গে লুকিয়েছিল এক গভীর রহস্য। সন্ধ্যা নেমে এসেছে। আকাশ বেগুনি রঙের চাদর মুড়ে নীরবে দাঁড়িয়ে আছে। বাতাসে ছিল শীতলতা, আর ছিল অজানা সন্ধ্যা। শানভী ধীরে ধীরে নদীর ধারে দাঁড়িয়েছিল, আর তার সামনে ছিল সেই বিশাল কালো সাপ, যার চোখ মানুষের মতোই গভীর, আবেগময় আর ভীষণ একাকী। তুমি সত্যিই কি আমার বাড়িতে যেতে চাও? আমি জানি তুমি আমাকে কখনো ক্ষতি করনি,
কিন্তু বাড়ি মানে তো বাড়ি, মা বাবা ভয় পেয়ে যাবে। কিন্তু সানভি, আমি তোকে কখনো কিছু লুকোইনি। আমি খুব একা সানভি, খুব একা। শুধু তুই একা নোস, আমিও একা। আমার মা ঘরেই থাকেন, বাবা গবাদি পশু চড়াতে যান। ঘরে সব কিছু আছে, কিন্তু কথা বলার মতো কেউ নেই। তোর কণ্ঠ অদ্ভুতভাবে আমাকে শান্তি দেয়। তাহলে কি তুই আমাকে তোর সঙ্গে নিয়ে যেতে দিবি? আমি কথা দিচ্ছি, তোর মা, তোর বাবা, কাউকেই আমি কখনো কষ্ট দেব না। কিন্তু যদি তারা তোকে দেখে ফেলে? তুই পাশে থাকলে আমার আর কোনো ভয় থাকবে না। আমি তাদের সামনে আসব না, চুপচাপ থাকব। শুধু তোর সঙ্গটাই আমার দরকার। সানভি গভীর শ্বাস নিল, তার বুকের ধুকপুক বেড়ে গিয়েছিল, কিন্তু সে না বলতে পারল না। ঠিক আছে, চলো, আমি মায়ের সঙ্গে কথা বলবো, তোমার ব্যাপারে বলবো। আর এমনিও সেই দিন নদীর ধারে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সে কথাও আর তোমার কণ্ঠের কথাও মা প্রায় ভুলেই গেছেন। বাড়ির কাছে পৌঁছে সানভি আস্তে করে পেছনে ফিরে বলল, এখানে দাঁড়িয়ে থাকো, মা ঘরে থাকবে, সে খুব ভয় পেয়ে যাবে। আমি আগে দেখে নিই সে কি করছে। সানভি, আমি এখানেই আছি। তুই যত সময়ই নিস, আমি তোর ফিরে আসা পর্যন্ত এক পাও নড়ব না। সানভি ঘরের ভেতরে ঢুকল। তার মা রান্নাঘরে রুটি বানাচ্ছিল। আরে সানভি, পানি আনতে এত দেরি করলি কেন? আমি তো ভাবছিলাম আবার শরীর খারাপ হলো নাকি। আরে মা, আমি ঠিক আছি। নদীর ধারে বসে একটু ভাবছিলাম। ভাবছিলি? কি ভাবছিলি রে? তোর মুখটা এত চিন্তায় ভরা কেন? ধরো, যদি প্রতিদিন কোনো একটা কণ্ঠ তোমার সঙ্গে কথা বলে, কিন্তু তুমি তাকে দেখতে পাও না, তখন তুমি ভয় পাবে না সেই কণ্ঠের ওপর ভরসা করবে? কণ্ঠ? কোন কণ্ঠ? মা, এখন আর ঘুরিয়ে কথা বলিস না, সোজা বল কি হচ্ছে। কালও তুই অদ্ভুত অদ্ভুত কথা বলছিলি। মা, সেই কণ্ঠটা আমাকে রোজ ডাকত, রোজ আমার সঙ্গে কথা বলতো, আর সে যা বলতো সেটা আমার অদ্ভুতভাবে ভালো লাগতো। ভালো লাগতো? সানভি, তুই এসব কি বলছিস? কোন আওয়াজ? মানুষের আওয়াজ? কোনো চোর নাকি কোনো পাগল লোক? না মা, এ কোনো মানুষ নয়, একটি সাপ। মায়ের পুরো শরীরটা যেন পাথরের মতো জমে গেল। কয়েকদিন আগে যা ঘটেছিল সে কথাগুলো সে প্রায় ভুলেই গিয়েছিল। সানভির এতক্ষণ যে সেই আওয়াজের কথা বলছিল, যার কারণে সে নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল, সেটা তখন মায়ের মাথায় পরিষ্কার করে ঢুকছিল না। এদিকে বাড়ির বাইরে গাছের আড়ালে লুকিয়ে থাকা সাপটা নিজেই নিজেকে বলছিল, জানি না সে কি বলবে, জানি না সে আমাকে গ্রহণ করবে কিনা, তবু আমি অপেক্ষা করব। সানভি একবার যদি হ্যাঁ বলে, আমি সারা জীবন তার সঙ্গ ছাড়ব না। সন্ধ্যা পুরোপুরি রাত হয়ে গেছে। সানভি মাকে বোঝানোর চেষ্টা করছিল যেন সে ভয় না পায়, কিন্তু মা তখনও অস্থির। শেষে সানভি ধীরে ধীরে বাইরে বেরিয়ে সাপটাকে ডেকে বলল, আরে চলে আসো। মা কিছু বলল না? সে ভয় পেয়েছিল? আমি তো আছি তোমার সঙ্গে। এরপর এরা দুজনে একসাথে তাদের ঘরের দিকে চলে যায়। সানভি, আমাকে তোমাকে একটা সত্যি বলতে হবে। রাত 12টা বাজলেই আমার রূপ বদলে যাবে। রূপ বদলাবে? কি রকম? তুমি কি মারা যাবে, নাকি অন্য কিছু হয়ে যাবে? মরব না, আমি মানুষ হয়ে যাব। মানুষ? তুমি কিভাবে মানুষ হবে? আমি এক অভিশপ্ত রাজপুত্র। সানভি, এই সাপের রূপটা আমার আসল নয়, এটা আমার বাধ্যবাধকতা। আমার সৎমা আমাকে এই রূপে অভিশাপ দিয়েছে, আর প্রতিদিন রাত 12টায় অল্প কিছু সময়ের জন্য আমি মানুষ হয়ে উঠি। তুমি এত বড় কষ্ট একা একা সহ্য করেছ, আর আমাকে কখনো বলনি। যদি আমি সত্যিটা বলতাম, তুই আমাকে ছেড়ে পালিয়ে যেতিস। আমি তোকে হারাতে চাইনি। আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার গল্প শুনতে চাই, তোমার কষ্ট, তোমার সত্য, সবকিছু। হঠাৎ বাতাস থেমে গেল, চারদিক জুড়ে গভীর নীরবতা নেমে এলো। সাপটার দেহ কাঁপতে লাগল,
যেন ভেতর থেকে কেউ তাকে ছিঁড়ে বেরোতে চাইছে। কি হচ্ছে? তুমি ঠিক আছো তো? আমি কি করব? ভয় পাস না, এটা প্রতিদিনই হয়, শুধু একটু ব্যথা। তার চামড়া ফেটে যেতে লাগল। ভেতর থেকে উজ্জ্বল ফর্সা মানুষের মতো এক দেহ বেরিয়ে এলো। কিছু মুহূর্তের মধ্যেই তার সামনে দাঁড়িয়েছিল এক সুদর্শন, ক্লান্ত কিন্তু রাজকীয় ব্যক্তিত্বের এক রাজপুত্র। শানভি, এই আমি তোমার বন্ধু। তোমার সঙ্গে কথা বলতাম যে, তোমাকে ভালোবাসতাম যে। তুমি তো দেখতে অনেক সুদর্শন। তোমাকে আমি এই অভিশাপ থেকে মুক্ত করে তুলব, আর মানুষের রূপ আনতে যা যা করতে হয় সব করব। কিন্তু এই কাজ খুব একটা সহজ নয়। এর জন্য নিজের জীবন বাজি ধরতে হবে, অনেক কঠিন কঠিন পথ পাড়ি দিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটির দ্বিতীয় পর্ব আরও জটিল হতে চলেছে। পরের পর্বে দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব দেওয়া হবে। আর কমেন্ট না করলে তোমার গার্লফ্রেন্ড আমার হয়ে যাবে।